অমঙ্গলের ছায়া দুই খণ্ডে বিভক্ত হওয়ার পর জানি না কোথায় অদৃশ্য হয়ে গেল। হে প্রভু, যদি তাকে বশে না করতে পারি, উনি আমাদের পরিবারকে বিভক্ত করে দেবেন। ওনাকে আমায় খুঁজতেই হবে। দেখলেন দেবী, দৈব অংশ হওয়া সত্ত্বেও মারুতিকে আমার প্রথম পরিকল্পনাতেই ব্যর্থ করে দিয়েছি। স্বামী, মারুতি আপনার চেয়ে বয়সে এতই ছোট, তাহলে আপনি কি করে বিজয়ী হলেন? আপনার এই কঠোর শব্দগুলো এ প্রমাণ করে যে মারুতির প্রতি আপনার তো স্নেহ আছেই, তথাপি আমার উদ্দেশ্যের প্রতিও আপনি সন্দিহান। কিন্তু দেবী, মারুতিকে কষ্ট ভোগ করতেই হবে, এবং ততক্ষণ যতক্ষণ না আমার বিশ্বাস হচ্ছে যে মারুতি তার দৈব শক্তির অনুচিত প্রয়োগ করবে না। স্বামী, আমি জানি আপনি ন্যায়ের প্রতীক, কিন্তু মারুতির এই পরিস্থিতি আমি সহ্য করতে পারছি না। এখন আমাকেই কিছু করতে হবে। ওই ছায়াকার অমঙ্গলের নয় তো? এক্ষুনি দেখছি। আরে, ওই ছায়া গেল কোথায়? এখানেই তো ছিল। এত বৃহৎ অরণ্যে এই মন্ত্রোচ্চারণ কে করছেন? প্রতিকূল পরিস্থিতিতে রাজা ভাবনার বশবর্তী হতে পারেন না। ওনাকে তার প্রজাদের মধ্যে ভাবনার ভারসাম্য বজায় রাখতে হয় রুমা। অর্থাৎ সকলে ভাবছেন যে মহারাজা কেশরী কিষ্কিন্ধার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার চিন্তা ভাবনা করছেন। অদ্ভুত পরিস্থিতি স্বামী। মহারাজ কেশরীর কোনো দোষ নেই, আপনি ওনাকে কটূক্তি করলেন। উনি তো কিচ্ছু বলেননি, তাও প্রজারা ওনাকে সন্দেহের দৃষ্টিতে দেখছে। গতকালের সেই ঘটনার পর আমি এক মুহূর্ত শান্তিতে অতিবাহিত করতে পারিনি। অপরাধ বোধের দরুন আমার হৃদয় ব্যথিত হয়ে উঠেছে। আপনি ওনার সাথে সাক্ষাৎ করুন স্বামী, উনি খুবই উদার, বহুদিনের মিত্র আপনারা। আপনার কথা উনি নিশ্চয়ই বুঝবেন। খুবই ভালো পরামর্শ। আমি শীঘ্রই রাজা কেশরীর সঙ্গে সাক্ষাৎ করব। ওনাকে আলিঙ্গন করে আমি ক্ষমা চেয়ে নেব, সবকিছু ঠিক হয়ে যাবে। আমি আমার পরম মিত্র সুগ্রীবকে কি করে আঘাত করতে পারি? আমি তো আমার রাজসভার আমার হিতাকাঙ্ক্ষীদের সম্মানার্থে ওনাদের বিরোধিতা করতে পারিনি। আমি আপনার মধুর ধ্বনি যেই মুহূর্তে শুনতে পেলাম, সেই মুহূর্তে আমার মনে আপনার দর্শন পাওয়ার ইচ্ছে জাগলো। হে মাতা, আপনাকে সুমেরু নরেশ কেশরীনন্দন অঞ্জনীপুত্র মারুতির প্রণাম। তুমি আমায় মাতা বলে ডাকলে, তোমার কল্যাণ হোক। কিন্তু এক রাজকুমার হয়ে তুমি এই গভীর অরণ্যে ঘুরে বেড়াচ্ছ কেন? আমি এক দুষ্ট মায়াবী শক্তির খোঁজ করছি, যে আমার পরিবারকে সংকটে ফেলেছে। কে সেই মায়াবী শক্তিপুত্র যাকে খুঁজতে গিয়ে তুমি ক্লান্ত হয়ে পড়েছো? সেই শক্তি নিজেকে অমঙ্গলের ছায়া বলে পরিচয় দেন। অত্যন্ত কুটিল তিনি। যতক্ষণ না ওনার সন্ধান পাচ্ছি, বিশ্রাম করব না। ছায়াকে কি কেউ ধরতে পারে? তুমি কি নিজের ছায়াকে ধরতে পারো কখনো? অর্থাৎ ওই ছায়ার সন্ধান আমি কি কখনোই পাবো না? আমি তো এ কথা বলিনি। হে মাতা, দয়া করে স্মরণ রাখবেন, আমি নিতান্তই শিশু, তাই আমার বুদ্ধিও এখনো অনেক কম। তাই কৃপা করে আমাকে সরলভাবে বোঝাবেন। ছায়ার হাত থেকে মুক্তি পেতে গেলে বিশেষ কিছু করার প্রয়োজন পড়ে না। যেই কারণে ছায়া উৎপন্ন হয়
শুধু তাকে ঠিক করতে হয়? অর্থাৎ ছায়ার হাত থেকে মুক্তি পেতে গেলে তার আসল কারণ খুঁজতে হবে। ও, এবার বুঝলাম। কত গুরুত্বপূর্ণ কথা কত সহজভাবে বোঝালেন। তাহলে বলো, এবার তুমি কি করবে? অমঙ্গলের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের তাকে ঠিক করতে হবে যার ছায়া অমঙ্গল। কিন্তু এই অমঙ্গলের ছায়া কার? যদি নাম অমঙ্গল হয় তাহলে তো সে মঙ্গলের অশুভ ছায়া। মঙ্গল অর্থাৎ মঙ্গল গ্রহ। তুমি যথেষ্ট বুদ্ধিমান মারুতি। ধন্যবাদ। অর্থাৎ মঙ্গল গ্রহের স্থান ঠিক করতে হবে। ঠিক বুঝেছো। আমার পরিবারকে সংকটের হাত থেকে মুক্ত করতে আমায় সাহায্য করলেন। আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। আশীর্বাদ করুন আমি যেন আমার লক্ষ্যে পৌঁছতে পারি। তোমার মঙ্গল হোক পুত্র। ভ্রাতা কেশরী, সেদিনকার ঘটনার স্মৃতি আমার হৃদয়ের শুলের মতো বিঁধে আছে। আমার মনে হয় সময় এসে গিয়েছে আমরা সেই সমস্ত কলহের নিষ্পত্তি করে মিলেমিশে শান্তিতে থাকি। আমিও তাই চাই যে আমরা আমাদের মধ্যে উৎপন্ন হওয়া এই কলহের নিষ্পত্তি সেইভাবেই করি যেভাবে আজ পর্যন্ত করে এসেছি। আসুন। বাস্তবে কি আপনি উদার এবং দয়ালু মিত্র। আমাকে শীঘ্রই মঙ্গল গ্রহে পৌঁছতে হবে। জানি না আমার অনুপস্থিতিতে অমঙ্গল কি করছেন। এ কি? মারুতি ধরিত্রীর সীমার বাইরে অন্তরিক্ষে কি করছে? বোধ হচ্ছে যে অমঙ্গলের থেকে মুক্তি পাওয়ার জন্য মঙ্গলের উদ্দেশ্যে যাচ্ছে। তথাপি আমি হলাম শনিদেব। মারুতিকে ওর লক্ষ্যে পৌঁছতে কিছুতেই দেব না। ওম নমঃ শিবায়। বলো কিশোরী, তুমি এই কিষ্কিন্ধাতে কেন এসেছো? আপনাকে ক্ষমা চাওয়ার সুযোগ দিতে এসেছি সুগ্রীব। ক্ষমা? কোন বিষয়ের ক্ষমা? আপনি মহারাজ কেশরীকে অপমান করেছেন। হ্যাঁ, সেই কথাটি স্মরণ করাতে এসেছি। তুমি আর মহারাজ, মনে হচ্ছে তুমি ভুলে গিয়েছো সেদিন আমি কি বলেছিলাম। তুমি আমার ভ্রাতা বালির সম্পত্তির রক্ষক মাত্র। আপনাকে মহারাজ বালি সেই যোগ্য ভাবেননি সুগ্রীব। আপনার নিজের কোনো অস্তিত্বই নেই। আপনি ওনার ছায়া মাত্র। সাবধান কেশরী, এরকম যেন না হয় যে তোমার এই অপমানজনক বক্তব্যের প্রত্যুত্তর আমাকে অস্ত্রের সাহায্যে দিতে হয়। থামুন। আমাকে পুনরায় অপমান করার মূল্য
আপনাকে প্রাণের বিনিময়ে দিতে হবে। কে কার প্রাণ নেবে সেই সিদ্ধান্ত এই মুহূর্তে এখানে হবে। এই অন্তরিক্ষের কোন দিক? আমি তো মঙ্গল গ্রহের উদ্দেশ্যে যাচ্ছিলাম, কিন্তু এদিকে কি করে চলে এলাম? ওম নমঃ শিবায়। আজ আমার হাতে আপনার মৃত্যু নিশ্চিত, সুগ্রীব। তা তো সময় বলবে যে কে জিতবে আর কাকে মৃত্যুবরণ করতে হবে রাজদ্রোহী কেশরী। অমঙ্গল আমার পরিবারের কোন রকম ক্ষতি করার আগে আমায় মঙ্গল গ্রহে পৌঁছতেই হবে, গতি আমায় বাড়াতেই হবে। এই তাহলে মঙ্গল গ্রহ। আপনার আগমনে আমার অস্তিত্ব ধন্য হলো হনুমান। প্রণাম। আপনি কি মঙ্গল গ্রহের অধিপতি মঙ্গলদেব? বুধ গ্রহে আছেন আপনি, আর আমি এই গ্রহের অধিপতি বুধদেব। মনে হচ্ছে আমি পথভ্রষ্ট হয়েছি। হে বুধদেব, মঙ্গল গ্রহ এখান থেকে কত দূরে? অনেক দূর, অন্তরিক্ষের বিপরীত দিকে আছে হনুমান। আপনি কি আমায় পথ দেখাতে পারেন? অবশ্যই। মঙ্গল গ্রহে পৌঁছানো আমার অত্যন্ত আবশ্যক। আপনার ওই দিকে যাওয়া উচিত। ধন্যবাদ বুধদেব, অনুমতি দিন। তখন আমার অসাবধানতার জন্য পথভ্রষ্ট হয়েছিলাম, আর আমি মঙ্গলের বদলে বুধে পৌঁছে গিয়েছিলাম। আর জানি না ওই অমঙ্গলের ছায়ার জন্য এখন আমার পরিবারের কি অবস্থা। তোমরা সকলকে জানিয়ে দিও আমি গিয়ে অনর্থ হয়ে গেছে রানীমা। সংবাদ পেলাম যে আমাদের মহারাজ আর কুমার সুগ্রীবের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়েছে রানীমা। হে মহাদেব, এমন যুদ্ধ হচ্ছে যে রাজা কেশরী ও কুমার সুগ্রীব একে অপরের রক্তপিপাসু হয়ে উঠেছেন। হে হে ভগবান, এ আমি কি শুনলাম? রোমা, রোমা, তারা একে অপরের প্রাণ নেওয়ার পূর্বে আমাকে এই যুদ্ধ রোধ করতেই হবে। কে ক্লান্ত হয়ে গেলে তো? এটুকুই শক্তি ছিল নাকি সুমেরুর রাজা কেশরীর মধ্যে? আপনার অহংকারকে বিনষ্ট করার জন্য এটুকুই পর্যাপ্ত। কাপুরুষ! হে প্রভু, যে মিত্রদ্বয় যারা একে অপরকে ভ্রাতা সম্বোধন করতেন, তারা একে অপরের পরম শত্রু কি করে হলেন? একে অপরের প্রাণ হরণ করতে চান? এমন কি করে হলো প্রভু? শরীর পঞ্চতত্ত্বের সমন্বয়ে গঠিত। ক্ষিতি, অপ, তেজ, মরুত আর বোম, এই পঞ্চতত্ত্বের সমন্বয় যে কোনো জীবের শারীরিক এবং মানসিক ভারসাম্য বজায় থাকে। যদি কোনো এক তত্ত্বের প্রভাব অধিক হয়, তখন সে সেই অনুযায়ী আচরণ করে। তাহলে প্রভু,
মহারাজ কেশরী ও কুমার সুগ্রীবের মধ্যে এখন কোন তত্ত্বের প্রভাব অধিক? শনিদেবের প্রভাবে অমঙ্গলের ছায়া দুজনের মধ্যেই প্রবেশ করেছে, যার জন্য অগ্নিতত্ত্বের আধিক্য দেখা গেছে দুজনের শরীরে। আর সেই আধিক্য বুদ্ধি ও বিবেচনাকে বিলুপ্ত করেছে। এ যে অত্যন্ত ভয়ঙ্কর পরিস্থিতি প্রভু। মারুতি যদি মঙ্গল গ্রহে পৌঁছতে সফল না হয়, তাহলে এই অগ্নি দুজনকেই জ্বালিয়ে ভস্ম করে দেবে। যখন আমার বক্র দৃষ্টি কারোর উপর নিক্ষিপ্ত হয়, তখন এইভাবেই সে দিক ভ্রষ্ট হয়। তথাপি এ কথাও সত্য যে আমার কারোর উপর কোনো বিদ্বেষ নেই। এ তো আমার ন্যায় বিচারের পদ্ধতি মাত্র। মারুতি, তুমি যতই প্রচেষ্টা করো না কেন, নিজের পরিবারকে বাঁচাতে পারবে না। আমি তোমাকে এই অন্তরিক্ষের চক্রবুহে এমন ভাবে বিপর্যস্ত করব, যা থেকে বেরোনো তোমার পক্ষে কঠিনই নয়, বরং অসম্ভব। এ কেমন চক্র যা আমার পিছু নিয়েছে? মনে হচ্ছে কোনো মায়াবী শক্তি আমায় গ্রাস করতে চায়। ও, তাহলে এই চক্রের কারণেই আমি পথভ্রষ্ট হয়েছিলাম। এই চক্রের হাত থেকে তো কিছুতেই মুক্তি পাচ্ছি না। কি করলে এই চক্র আমায় সম্মোহিত করতে পারবে না? কিছু তো ভাবতেই হবে। হে মারুতি, তুমি তোমার ইচ্ছা অনুযায়ী নিজের স্বরূপ, তোমার আকৃতি প্রকৃতি পরিবর্তন করতে পারবে। অর্থাৎ তুমি হবে ইচ্ছাধারী। আমার ব্রহ্মাস্ত্র তোমাকে স্পর্শ করতে পারবে না। হে মায়াবী চক্র, আপনি আমায় গ্রাস করতে চান তো? এবার দেখুন আমি কি করি। অসম্ভব! তোমার অলৌকিক শক্তির সাহায্যে তুমি আমার দৈব চক্রের বাধা অতিক্রম করেছ। আর এই কারণেই আমি তোমার এই অলৌকিক শক্তির উপর নিয়ন্ত্রণ এনে ভারসাম্য বজায় রাখতে চাই। অন্যথা সংসারে শক্তির ভারসাম্য বিনষ্ট হবে। নিঃসন্দেহে ভারসাম্য বিনষ্ট হবে। এবার তুমি আর বাঁচবে না কেশরী। স্বামী, স্বামী, এই কি তাহলে সেই মঙ্গল গ্রহ? কাছে গিয়ে দেখি। মারুতি, তুমি মঙ্গল গ্রহের নিকট পৌঁছে গেলেও তাকে স্পর্শ করতে পারবে না। ওম নমঃ শিবায়। আমার দৈবমণি এই নীলা তোমাকে মঙ্গল গ্রহের নিকট যেতে বাধা দেবে মারুতি।
আবরণ কোথা থেকে এলো? অন্য কোনো উপায় ভাবার চেয়ে বরং একে আঘাত করি। হে গদা, দেখান তো আপনার শক্তি। হ্যাঁ? অসম্ভব! আমার গদার প্রহারের কোনো প্রভাব নেই। সেরকম তো কোনো প্রভাবই পড়ছে না। মঙ্গল গ্রহে পৌঁছবো কি করে আমি?